দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অব দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। জামাত ইসলামী প্রোগ্রামে বিতর্কিত সম্পাদক এবং কথিত রয়ের এজেন্ট ভারতের দালাল সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে বা তাকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস এতদিন ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির কর্মীদের মধ্যে হয়েছিল। তো সাংবাদিক ইলিয়াস অবশেষে ভিডিও বানালেন এই বিষয়ে, তার ভিডিওর জবাব দিল। তিনি কি অভিযোগ করেছেন, তার অভিযোগ সত্য কিনা, এবং সাংবাদিক ইলিয়াস কি চান। একই সাথে ইলিয়াস পিনাকির কথা বলার ধরন, মেথোডোলজি, আকীদা, মানহাজ অলমোস্ট সেম। তারা আসলে কি চায় জামাতের, কেন জামাতের বিরুদ্ধে লেগেছে। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায়নি। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। জল্পনা আর কল্পনার পরে এন্ড অব দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। প্রদর্শক, ডাক্তার পিনাকি ভট্টাচার্য লম্বা সময় ধরে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর ওয়াইফ ছিলেন ইবনে সিনা হাসপাতালের ডাক্তার। যতদিন পিনাকি ভট্টাচার্য পালিয়ে বিদেশে ছিলেন তার ওয়াইফ ততদিন পর্যন্ত ছাত্র শিবিরের হেফাজতে বাংলাদেশে অবস্থান করতেন এবং তার ছেলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফ দীর্ঘকাল যাবৎ জামাতের সাথে একটা বিশাল সম্পর্ক, যে কারণে তিনি ইবনে সিনার ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। প্রিয় দর্শক, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফের কারণে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এগিয়ে গিয়েছেন জামাতের দিকে, এবং সেই দৃশ্যপটটাও আমরা গত কয়েক মাস যাবৎ সিরিজ তার বক্তব্য থেকে এবং 24-এর গণ অভ্যুত্থানে তরুণদেরকে আগে নিয়েছে। যেরকম ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এরকম ডাক্তার শফিকুর রহমান আজকেও ময়মনসিংহে তার জনসভায় বলেছে, আগামী সংসদে আমি তরুণদেরকে বেশি পার্টিসিপেট করতে দেখতে চাই, তরুণদেরকে পার্লামেন্টে আমি বেশি দেখতে চাই। এই কথা থেকে কি বোঝা যাচ্ছে? ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি তরুণ নয়? উনিও কিন্তু তরুণের মাঝেই রয়ে গিয়েছেন, কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য তেমন একটা কিন্তু বয়স হয় নাই। তরুণদের ভিতরে কিছু সিনিয়র কিছু জুনিয়র থাকবে। আসিফ মাহমুদ, তারপরে যারা আছে ওরা যেরকম অনেকটাই তরুণ, আর পিনাকি ভট্টাচার্য যেরকম বড় ভাই আর ওরা যেরকম ছোট ভাই। অন্যরকম ডক্টর শফিকুর রহমানের প্ল্যানটার মধ্যে রয়েছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন একজন ভারত বিরোধী, উপমহাদেশের মধ্যে এত শক্তি আর পাওয়ারওয়ালা ভারত বিরোধী একজন হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানোর জন্য যোগ্য মন্ত্রী পাওয়া জামাতের জন্য অনেক কঠিন হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হবে বাংলাদেশের 3 দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, আর ভারতের জনশক্তির মেজরিটি হলো হিন্দু ধর্মের। আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজে যেহেতু হিন্দু ধর্মের, সেহেতু তার চুক্তি, তার কার্যক্রম পরিচালনা করতে অনেকটাই সহজ হবে ভারতের সাথে, কারণ তাদের মন মানসিকতা এবং তাদের সাথে লিয়াজু করা এবং বাংলাদেশের বর্ডারটাকে নিরাপদে রাখার জন্য ডাক্তার পিনাকির উপরে বর্তমান সময়েও আমরা বহুবার বলেছি ডক্টর ইউনূস স্যারকে যে পিনাকিকে নিয়ে যেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। আসলে কেন বানানো হচ্ছে না তার অর্থ হলো যে একটা দীর্ঘ সময়ের সরকারের জন্য পিনাকি ভট্টাচার্যকে রেখে দিয়েছেন জামাতের আমির, এবং সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন যাবে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমরা দেখছি যে আমরা অনেকেই কন্টেনার বানাই, অনেকেই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, অনেকেই ভিডিও বানাই, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো তথ্যভিত্তিক ভিডিও আর কারো এর চাইতে ভালো কোয়ালিটির কেউ দিতে পারছে বলে আমি বিশ্বাস করি না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য অনেক চমৎকার অনেক আলোচনা করেন। পিনাকি যাকে ধরে তাকে উলঙ্গ করে ফেলে, তার আর কোনো রাজনীতিতে কেরিয়ার থাকে না, অস্তিত্ব থাকে না। আর সাংবাদিক ইলিয়াস হোসেন নিয়ে আসে টু দা পয়েন্ট, ডোর টু ডোর গিয়ে, ওই বাড়িতে ওই পরিবারে কে কাকে কি বলেছিলেন, টু দা পয়েন্ট। যেরকম ভাবে আমরা বেশ কয়েকটা ফেনীর আমরা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল যে ফাঁসিটার জন্য যে কার্যক্রম আগে নিয়ে গিয়েছিলেন সেটাকে কিন্তু স্টপ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আমরা চট্টগ্রামে দেখছি যে পুলিশের এসপি বাবুলের বউ হত্যা, সেই বিষয়টাও কিন্তু স্থগিত করে বাবুলকে মুক্ত করে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তার যে তথ্যগুলা থাকে, টু দা পয়েন্ট যে তথ্যগুলা থাকে, সেই তথ্যগুলার কারণে সরকার, আইন, আদালত সেটার সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশনে আর যেতে পারে না, সেটা দলিল হয়ে যায়, এবং সেই দলিলের মাধ্যমেই তারা বের হয়ে আসছেন, এবং সেই মামলাগুলাতে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জেলে আটকানো হয়েছে, তাদেরকে সেইখান থেকে মুক্ত করার অবস্থায় নিয়ে গিয়েছেন সাংবাদিক
সাংবাদিক ইলিয়াস হোসেন। তাই তথ্যের জন্য, গবেষণার জন্য আমরা তথ্যমন্ত্রী বহু দেখেছি বাংলাদেশে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন যেরকম পুরুষটা সেরকম কলিজাটা, কারণ কলিজাও লাগে এই কাজগুলা করতে হলে। তাই মিডিয়াকে কন্ট্রোল করা, তথ্যকে কন্ট্রোল করা, মিডিয়া তথ্য বিষয়ক মন্ত্রণালয়টা পাবে সাংবাদিক ইলিয়াস হোসেন। এর মাঝে যারা ঘরের ছেলে, যারা খুব ক্লোজ, যারা জামাতকে আগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে, মানে মাস কি মাস, বছর কি বছর পরিশ্রম করছে, তাদের কিন্তু আবেগটা, তাদের কিন্তু কোনো ধরনের মিস্টেক জামাত করলে তারা কিন্তু সইতে পারবে না। কারণ তাদের পরিশ্রম, তাদের মেধা, জামাতের আমির, জামাতের সেক্রেটারি বা জামাতের কেন্দ্রীয় নেতারা যেরকম দিচ্ছে ফিল্ডে, আর ওরা কিন্তু ব্রেন দিয়ে এই শ্রম, এই পরিশ্রম বিদেশে থেকে করে যাচ্ছে। তাই ওরাও জামাত এবং ছাত্র শিবির কোনো ধরনের ভুল করলে, কোনো ধরনের ভুল পথে গেলেই ওরা আটকিয়ে ধরবে এবং ওরা টান দিয়ে ধরবে, সেখান থেকে আবার সঠিক পথে এনে জামাত শিবিরকে পরিচালনা করতে রাস্তা দেখিয়ে দিবে। এটা হলো নিজের ঘরের ভিতরে কিছু কমান্ডো লোক থাকতে হবে, যাদের কমান্ডোতে দেশ এবং রাষ্ট্র শক্তিশালী থাকবে, মেধাভিত্তিক কিছু মানুষ থাকতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে যদি আপনি বিজ্ঞান দিয়ে দেন, বিজ্ঞানের উপরে উনি মেধাবী না। ওনাকে যদি আপনি সেনাবাহিনীর জন্য কিছু করতে বলেন, উনি তথ্য বের করে দিতে পারবে, কিন্তু উনি সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার যোগ্য না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেরকম ডাক্তারি পেশাতে উনি যতটুকু পণ্ডিত, অপরদিকে দেখছি আমরা যে প্রশাসনের ভিতরে যত রাঘব বোয়াল আছে, প্রশাসনের ভিতরে যত দুর্নীতিবাজ আছে, প্রশাসনের ভিতরে যত গিল্টি আছে, ওই গুলটি গুলা খুলে দিচ্ছে উপদেষ্টাদের পিছনে কে কোথায় দুর্নীতি করছে, কে কোনভাবে মানে দুর্নীতি মুক্ত থাকা যাবে, সবগুলা যেরকম উনি স্টেপ বাই স্টেপ, পেজ টু পেজ বলে দিচ্ছে। সেই মেধার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পিনাকির চাইতে শক্তিশালী মেধাবী লোক আমি মনে করি না জামাতের বেটার অন্য কেউ আছে। এই দুইটা বিষয়ে তারা দুইজন আমি মনে করি যে অনেকটা নয় 90% ফিক্সড আছে জামাতের এই দুই মন্ত্রণালয়ের জন্য দুইজন। কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল একটা টিভিতে সাক্ষাৎকারে বলেছে যে আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে এবার আমরা প্রার্থী দেব। জামাতের আমিরও সেই বিষয়ে বক্তব্য দিয়েছে এবং সেখানে সন্তোষ শর্মা থাকা নিয়ে আমরা অনেকেই জামাতের আমিরের উপর নাখুশ হয়েছি। কিন্তু এন্ড অফ দ্য ডে এটার সলিউশন এক সন্তোষ শর্মার জন্য মানে এটার সম্পর্ক বা নষ্ট হয়ে যাবে এমনটা নয়। আপত্তি করাটা হলো আমার মতের বাইরে, এই জিনিসটা আমি পছন্দ করলাম না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান হলো পুর খাওয়া রাজনীতিবিদ। তিনি তো ওই সিলেট মহানগর জামাতের আমির থেকে এখন কেন্দ্রীয় আমির হয়েছেন, স্টেপ বাই স্টেপ পাড়ি দিয়ে দিয়ে। তার যে চুল তো এমনি পাকে নাই, তার তো রাজনীতি করতে করতে চুল পেকেছে। তা বাহ্যিকভাবে আমাদেরকে যে দেখাচ্ছে, আভ্যন্তরীণভাবে সে নিজেই দেখা যাবে এর উল্টা হয়ে বসে আছে। বাহির দিয়ে কথা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করবে না বা করছে না, কারণ জামাত হলো বিচক্ষণ একটি রাজনৈতিক দল, যেখানে বাংলাদেশের বাকি সবকটা রাজনৈতিক দল হিমশিম খাচ্ছে জামাতের পলিটিক্যাল স্টেপগুলার কাছে। ইতিমধ্যে অনেক আলোচনায় আপনারা দেখবেন যে জামাতের স্টেপের কাছে সবাই মাইর খাচ্ছে, সবার চাইতে জামাত এগিয়ে যাচ্ছে তাদের স্টেপ বাই স্টেপ পদক্ষেপের মাধ্যমে। মেধা, শিক্ষিত, জ্ঞানী এবং মানব সেবা থেকে শুরু করে মানুষের দ্বারে প্রান্তরে যেভাবে তারা পৌঁছে যাচ্ছে, অন্য কেউ এটা পৌঁছার মতন প্ল্যানিংটাই করতে পারছে না। তাই জামাত প্রতিদিন কি করে, আগামীকাল কি করবে আজকে কিন্তু আমি আপনি কেউ জানি না। হঠাৎ দেখবেন যে আগামীকাল এমক চমক দেখাচ্ছে জামাতের আমির, এমক চমক নিয়ে জামাতের সেক্রেটারি এক জায়গায় গিয়েছে, নতুবা এই মহানগর আমির এমন একটা চমক দেখাইলো, ওই মহানগর আমির আরেকটি চমক দেখালো। এই চমক কিন্তু ছাত্র শিবির চমক দেখাচ্ছে। ছাত্র শিবিরের মানে সিরিজ চমক কিন্তু আমরা 24-এর হাসিনা বিদায়ের পিছনে তাদের কার্যক্রম, এরপরে তাদের বিজ্ঞান নিয়ে, প্রযুক্তি নিয়ে কার্যক্রম, তাদের একটি সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে এক সাংবাদিক, নারী সাংবাদিক, একটি বোন, সে বলল যে আমার জীবনে এত সুশৃঙ্খল, এত শৃঙ্খলাবদ্ধ কোন সম্মেলন দেখি নাই। ছাত্র শিবিরের সম্মেলনে এসে আমি অবাক হলাম যে আমাকে কত বেশি সম্মান দিয়েছে ছাত্র শিবিরের ছেলেরা। প্রিয় দর্শক, এই কারণে আজকে এই ম্যাজিকের কারণে জামাত এগিয়ে যাচ্ছে, এই কথাটা ভালোভাবে বিশ্বাস করে সাংবাদিক ইলিয়াস হোসেন, বিশ্বাস করে ডক্টর পিনাকি ভট্টাচার্য। তাই এই দুইটা মানুষ জামাত ছেড়ে যাবে না এবং জামাতকে ওই মঞ্জিলে নেওয়া পর্যন্ত ওরা বিহাইন্ডে কাজ করে যাবে। বাংলাদেশ জামাত ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। তারা বাংলাদেশের একটা অপশক্তি, পাকিস্তানি অপশক্তি। তাদের এই দেশে রাজনীতি তো পরের কথা, ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম, আমি তো আমার তো সময় জন্ম হয়নি, আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতেই চাইতাম, যদি না পারতাম আমি ওই পশ্চিম পাকিস্তানে চলে যেতাম। আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খাইশ কেন? আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন, সেই দলই রাজনীতি করবেন, এত ঘাটতেরামো কেন? আপনাদের এই ঘাটতেরামোর কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়, খুন হয়, ধর্ষিত হয়, ধর্ম পালনের সমস্যা হয়, ইসলাম পালনের সমস্যা হয়, এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয়।
কীভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন, কথা টুইস্ট করা যাবে না, আর উল্টাপাল্টা বোঝাও যাবে না, যেটা বলছে সেটা বুঝতে হবে। জামাত ইসলামী এই 71 সালের যে অবস্থান ছিল, আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি, আগেও করি, এখনও করি, সারা জীবনই করব। কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে। সে পর্যন্ত 71-এর 16 ডিসেম্বর পুলিশ স্টপ শেষ। আপনি এসে তারপরে শুরু করলেন রাজনীতি করার সুযোগ দেওয়া হলো। দেওয়ার পরে আপনি 91 সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন, সরকার গঠন হলো। 91 থেকে খালেদা জিয়া 96 পর্যন্ত কী দোষ করেছিল যে আপনি 96 সালে শেখ হাসিনার পক্ষে যা খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন? কী করেছিল খালেদা জিয়া আপনার সাথে? এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বিএনপি দুর্নীতি করেছিল, দুর্নীতি আজকে করে নাকি, কালকে করবে নাকি, এই বিএনপি আবার আসলে আবার করে। আওয়ামী লীগ কী করেছে গত 15 বছরে দেখেন না চোখে? কেউ কেউ বলে থাকে ওই মেট্রো রেলে ওঠে নাকি 2টা শব্দ তাদের খুব লাগে, যে মুনাফিকের জাতি নাকি যেন বলে, বেইমানের জাত, এটা মনে হয়। আরে তোর বাপের টাকা দিয়ে এই বানিয়ে দিয়ে গেছি, তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানিয়েছি, এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায়। 3 পদ্মা সেতুর টাকায় 1 পদ্মা সেতু বানাইছিস। তোদের মেট্রো রেল আর পদ্মা সেতু উঠলে মনে হওয়ার কথা ওই টাকাগুলো নিয়ে গেছিস, টাকাগুলো ফেরত দেওয়ার কথা মনে হওয়া দরকার। বেইমানের জাত মানে তোর বাপের টাকা দিয়ে করছিস না। তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই দুর্নীতি করেছে। তো আপনি 91 থেকে 96-তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন? 91-তেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল, পারে নাই, 96-তে বসাবে। আপনার একটু দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার, যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে। হাসিনার পক্ষ যা করলেন, 2 দিন পরে আবার ভাতার পাল্টাইলেন, ওই ভাতার আর ভালো লাগে না, ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন, এসে তারপরে পায়েটায় ধরে তারপরে জোট করলেন, করে আবার ক্ষমতায় বসলেন। ক্ষমতায় বসার পরে এরপরে দেশ চালাইলেন। দেশ চালানোর সময় যা যা হয়েছে, যেভাবে চলেছে, সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কী চায়, খালেদা জিয়া কি আসলে ভারতের লোক না কিসের লোক। যদি সমস্যা হতো ওই সময় চলে আসতেন, সরেন নাই তো, তাদের সাথেই ছিলেন। আসলে 2024 মাঝখানের পুরোটার সময় বাদ দিলাম বিরোধী দলে। 24 আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন, সরানোর পরপর বিএনপি আবার খারাপ হয়ে গেল। কারণ কি? বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপির চোর মানে যদি ধরা যায় 80%ই চোর, মানে এটা করা দেশের মানুষই ভাই 90% 99% চোর আমার দেশের, ইনক্লুডিং নি। আমি আমার বাদ দিলাম না, 99% চোর এই দেশে, হয়তো 2-1% ভালো থাকতে পারে। তো বিএনপি চুরি করেছে, এটা বাদ। আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি? খালেদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল, 5 তারিখে বিক্রি হয়েছিল। তো 5 তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে? আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে? আচ্ছা, আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে। আচ্ছা, সমস্যা কি? ভিডিও টিডিও আছে নাকি ভাইয়ের কাছে? টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম, তো আপনার কথা হওয়ার কথা না। আরে ভাই, গত 15 বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদেরকে নিয়ে থাকতে চান, কারণ কি? সমস্যাটা কি? এটা বলা দরকার মানুষের কাছে, যে কোন কারণে, কী স্বার্থ দেখে বা কোন যুক্তিতে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি। বিএনপি শুরু করলো, জামাত টানছে, আমাদেরও তাহলে সবাই টানা দরকার। টানাটানি আওয়ামী লীগের কে কত নিতে পারে, এদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল আওয়ামী লীগ। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত বলেন, এই দেশে নিজের নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে মনে হবে আমি বোধহয় নিজের মানে বলতেও লজ্জা লাগে। আমি পিনাকি আর কনক সারোয়ার 2-4 জন আরও আছেন, এদের বাইরে আর কারণে তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম 0 টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে, কাউরে দেখি না। তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন, এতটা দিন ধরে নির্যাতিত হইলেন, এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ নাই। আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই ব্যক্তি, এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার করেছে, পক্ষে কাজ করেছে। আপনিও তাদেরকে নিয়ে বসায়, স্টেজে বসায় তারপরে বক্তব্য শোনাবেন। পিছনে দেখে ওই যে শফিকুল ইসলাম মাসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে, মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয়, ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে স্টেজে দাঁড়ায় রয়েছে, পিছনে বডিগার্ডের মতো, সরারদি বডিগার্ড শেখ মুজিবের মতো ওইভাবে দাঁড়ায় আছে। এটা এই জন্য এই 15 বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে। আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকেও সেই জামাতের নেতা যারা সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়েছেন, সেই ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন, আমি যতটুকু জানি। জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস ফায়ার দিবে এটা মনে করে তারপরে ধর্ষণ করেছে, ধর্ষণ করে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে, অবসরতা করাইতে পারে না লজ্জার সঙ্গে। আপনাদের ঘরে যদি ওরকম একটা বাচ্চা যদি থাকে, মনে করেন থাকে, কেমন লাগবে? আসতে কিনা ওইটাও তো আল্লাহই জানে, থাকতে পারে না। কেন বললাম জানেন কথাটা? আলেপের কথা মনে আছে?
আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন। এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। দেখেছেন আমার এই চ্যানেলের ভিডিওটা? এরকম 16 জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল। তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিতে চায়, নামটাম বলার পারমিশন দিচ্ছেন না। আমরা নামটাম কিছু যদি না বলি, কোনো পুলিশের নাম বলতে দেবেন না, ওরা লজ্জায় ইয়ের কারণে বলতে চায় না। তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছিল কারণ ওর স্ত্রী মারা গিয়েছে। এইগুলো নিয়ে দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, তারপরে উনি গর্ভবতী ছিল, এইসব সমস্যা মিলে হঠাৎ করে মারা গিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল, মারা গিয়েছে। সে লোকের কথা শোনেন নাই? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।